আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2027 আপনাদের দেখতে দেখতেই প্রিটেস্ট চলে আসছে, সামনে আবার টেস্ট, তারপরে হচ্ছে ডিসেম্বরে আবার আপনাদের ফাইনাল পরীক্ষা। এবং শুধু 27 না, 28, 29, 30, 14 সাল পর্যন্ত আসবে। সবার জন্য একটা অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং এর অধ্যায় নাম্বার 4, অর্থের সময় মূল্য। যারা হচ্ছে কমার্স ডিপার্টমেন্টের তারা হয়তোবা জানেন এবং এতদিন হয়তো বুঝতে পারছেন যে অর্থের সময় মূল্যটা কতটা বেশি গুরুত্বপূর্ণ। এই অর্থের সময় মূল্য ক্লাসটা আজকে এমন ভাবে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো যেন পরবর্তীতে আর আপনাদের অর্থ সময় মূল্য নিয়ে কারোর পিছনে দৌড়াতে না হয়। শুধুমাত্র আজকের এই 4-5টা মিনিট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন এবং খাতা কলমে নোট করে রেখে দিবেন। সেটা আপনি চাইলে আপনার ঘরের কোন একটা ওয়ালে টাঙায় রাখতে পারেন, অথবা আপনি চাইলে ওটা খাতার সবার উপরের পৃষ্ঠায় বা বইয়ের যে কাভার পৃষ্ঠায় আছে সেখানে লিখে রাখতে পারেন। এটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে। আজকে আমি যে টপিকটা নিয়ে আসছি অর্থাৎ সময় মূল্য, আমি যেটা করব সেটা হচ্ছে শুধু সূত্রগুলো দিয়ে দেন হচ্ছে পরবর্তী কোন একটা ক্লাসে আমরা এই ম্যাথগুলো এই সূত্রের মাধ্যমে ম্যাথগুলো করার ট্রাই করব। তো আসুন আমরা কথা না বাড়ি আমরা আজকে সূত্রগুলো দেখার চেষ্টা করি যে আসলে কি কি সূত্র আছে, ইন টোটাল কি কি সূত্র হতে পারে এবং কোন ক্ষেত্রে আমরা কোনগুলো সূত্র প্রয়োগ করব, আমরা এগুলো একটু দেখি। প্রথমে যেহেতু আমরা সকল সূত্র করব তাই লিখলাম হচ্ছে সূত্র সমূহ। 1 নম্বরে যে জিনিসটা করব আমরা, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বর্তমান মূল্য। বর্তমান মূল্যকে ইংলিশে বলা হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু। অর্থাৎ এই প্রেজেন্ট ভ্যালু সূত্র আমরা শর্টকাটে কি করতে পারি, পিভি সমান সমান আমাদের জানতে হবে যে এবি ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল পাওয়ার এন। এখন আমাদের এই অঙ্কের যখন আমরা সলভ করতে যাব তখনই আমরা যা দেখবো যে এখানে এই পিভির সূত্র ভিন্ন হয়ে গেছে। কি কেমন হয়ে গেছে? পিভি সূত্র আরেকটা আছে, সেটা হচ্ছে এটা হলো চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের এই পিভির সূত্রটা চেঞ্জ হয়ে তখন হয়ে যাবে পিভি সমান সমান এবি ডিভাইড বাই 1 প্লাস আই, তার নিচে একটা এম, পাওয়ার হচ্ছে এন ইন্টু এম। এই হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র আর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু সূত্র। চক্রবৃদ্ধি সূত্র কখন হবে একটু ধৈর্য ধরেন, আমি চক্রবৃদ্ধি এই সূত্রটা কখন হবে আর এই সূত্রটা কখন হবে বলে দিব। এক কথা শুধু এটুকু মনে রাখেন, যদি পরীক্ষা আপনার গ নম্বরে প্রশ্ন বলে যে বর্তমান মূল্য কত, তাহলে আমরা অ্যানসার করব পিভি ইজ ইকুয়াল টু এবি ডিভাইড বাই 1 প্লাস আই হোল পাওয়ার এন, অথবা পিভি ইজ ইকুয়াল টু এবি ডিভাইড বাই 1 প্লাস আই হোল পাওয়ার 1 প্লাস আই ডিভাইড বাই এম হোল পাওয়ার এন ইনটু এম। জাস্ট এটা মাথায় রাখেন। দেন হচ্ছে আমরা এই এমটা কি সেটা একটু পরে ট্রাই করতেছি। এবার আসি 2 নম্বরে আমরা যাব হচ্ছে ভবিষ্যৎ মূল্য, যেটাকে ইংলিশে বলা হচ্ছে কি ফিউচার ভ্যালু। অর্থাৎ এবি সমান সমান আমাদের সূত্র যাব হচ্ছে পিভি ইনটু 1 প্লাস আই হোল পাওয়ার এন। দেখেন আমার যেমন সূত্র একদম ঠুটস্থ, আমরা যেটাকে বলি আমার যে কেউ ধরার সাথে সাথে আমি বলে ফেলতে পারি। এই যে এখন আমার কোনো কিছু প্রয়োজন হচ্ছে না, ঠিক আমি চাই যে এই ভিডিওটা দেখার পরে এই সূত্রগুলো তোমাদের মাঝে এমন ভাবে আয়ত্ত করো যেন হচ্ছে পরবর্তীতে তোমরাও যে কোনো ম্যাথ দেখলে বুঝতে পারো এটা এই সূত্রের প্রয়োগ হবে, এবং সূত্রটা এটাই। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র আয়ের নিচে আমরা কি করতেছি, এম করতেছি। এন যেখানে আছে এন এর সাথে একটা কি হচ্ছে এম হয়ে যাচ্ছে, আর কিছু না। এমটা কি কোনটা কি সেটা আমি বুঝাবো। আচ্ছা এখনই আমরা কিছুটা বুঝে নেই, আগে দেখি। আমরা আসি পিভি আমরা বুঝতে পারছি যে উপরে যে এফবি লিখতেছি, এফবি জায়গায় কি লিখবো, ভবিষ্যৎ মূল্যের যে মানটা আছে সেটা লিখবো। অবশ্যই ভবিষ্যৎ মূল্য বলা থাকবে যে একজন লোক 5 বছর পরে 5 লাখ টাকা পাইতে চায়। এই যে 5 লাখ টাকা পেতে চায় এটা বুঝতে পারছি, সেটা তখন পাবে, অর্থাৎ এটা হচ্ছে ফিউচার ভ্যালু। আর একজন লোক এখন 5 লাখ টাকা আছে, ভবিষ্যতে কত টাকা পাবে, তাহলে এখন যেটা আছে আমার পকেটে সেটা হচ্ছে আমার কি প্রেজেন্ট ভ্যালু। তাহলে এফবি আর পিভির আমরা মানটা বুঝতে পারছি, কিন্তু আমাদের বুঝতে হবে আয়ের মানটা কি। আয় মানে হচ্ছে সুদের হার। অর্থাৎ যদি দেখো কখনো 13% লেখা থাকে তাহলে সেটাকে লিখতে হবে 13 দিয়ে 100 দিয়ে ভাগ করতে হবে ক্যালকুলেটরে। 13 ভাগের 100 ভাগ করলে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে 0.13। এক কথায় আবার 10-এর উপরে যাই থাকুক ধরে না হচ্ছে আছে হচ্ছে কত 20%।
তাহলে আমরা চোখ বন্ধ করে লিখতে পারি 0.20, 25% অর্থাৎ 0.25। হ্যাঁ, কিন্তু 10 এর নিচে যদি আসে, ধরো হচ্ছে 9% আছে, তাহলে লিখতে হবে 0.09। 5% থাকলে লিখতে হবে কত? 5% থাকলে লিখতে হবে হচ্ছে 0.05। আশা করি বুঝতে পারছো। 2% থাকলে 0.02। এইভাবে আমরা এটা ফর্মুলা করবো, এত ভাগ যোগ করার কোনো প্রয়োজন নাই। আমার মনে হয় আজকে এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, এরকম শর্টকাটে কিভাবে সবকিছু শেষ করা যায় আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমার বর্তমান মূল্য গেল, ভবিষ্যৎ মূল্য গেল, এরপরে আসবো হচ্ছে ও আচ্ছা, আরেকটা বিষয় বাকি রইল, আই গেল। আচ্ছা, এরপর আসি এন। এন সমান সমান হচ্ছে সময়। যেমন বছর দেওয়া থাকবে যে 5 বছর, 10 বছর, 20 বছর, ওই সময়গুলো এখানে উল্লেখ হবে। আর এম মানে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। এখন স্যার, এই যে চক্রবৃদ্ধির সংখ্যা, এই চক্রবৃদ্ধির সংখ্যাগুলো কি কি? আচ্ছা, আমরা এখনই বুঝে ফেলি, তারপরেরটা পরে। তাহলে এম এর মান নির্ণয়, আমরা এম এর মান নির্ণয় করি। এই যে ভাইয়া বা আপু যারাই হন, এই ক্লাসটা জাস্ট 5-7 মিনিট লাগবে, একটু মনোযোগ দিয়ে দেখেন, টোটাল একদম কমপ্লিট হয়ে যাবে। তাহলে এম এর মান নির্ণয় করতে গেলে প্রথমে আমরা এম ইকুয়াল টু, আমরা প্রতিটা অঙ্ক করি হচ্ছে 1 বছরের, অর্থাৎ 12 মাস নিয়ে অঙ্ক করি। তাহলে যদি বছর লেখা থাকে বা বার্ষিক লেখা থাকে, বললো যে বার্ষিক চক্রবৃদ্ধি, অর্থাৎ আমাকে কিন্তু পরীক্ষায় বলবে যে মিস্টার রহিম কি করেছে, 5 লাখ টাকা এখন ব্যাংকে রাখতে যাচ্ছে, বার্ষিক চক্রবৃদ্ধিতে তার সুদের হার কত হবে, ভবিষ্যৎ মূল্য কত হবে। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি বলছে মানেই হচ্ছে এখানে চক্রবৃদ্ধির সূত্র হবে, এমনটা কিন্তু না। বার্ষিক বলা থাকলে চক্রবৃদ্ধির কোনো কিছু কাজ হবে না, বার্ষিকের কোনো নাই, কারণ বার্ষিক ইকুয়াল টু কত? 1। আর বার্ষিক ইকুয়াল টু যদি আমরা 1 লিখি, তাহলে 1 লিখলে 1 দিয়ে ভাগ করলেও যা, 1 দিয়ে গুণ করলেও তাই। তাই এখানে এটার কোনো প্রয়োজন, এটা দরকার নাই, এখানে এটার কি নাই, দরকার নাই। আশা করি বুঝতে পারছি যে বার্ষিক লেখা থাকলেও আমরা কেন স্যার চক্রবৃদ্ধি লেখা থাকলে চক্রবৃদ্ধি সূত্রটা প্রয়োগ করি না। এরপরে আসা হচ্ছে আমাদের যদি থাকে হচ্ছে 6 মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর কি স্যার? 6 মাস পর পর। এটাকে আরেকভাবে লেখা থাকতে পারে, আমাকে বলতে পারে হচ্ছে কি ষান্মাসিক, অথবা বলতে পারে হচ্ছে অর্ধবার্ষিক। আমরা স্কুলে পরীক্ষা দেয় না অর্ধবার্ষিক বার্ষিক, কয়বার দেই? টোটাল 2 বার দেই না, অর্থাৎ এটা হচ্ছে 2 বার। মানে এম সমান সমান, এগুলো হচ্ছে এম এর মান নির্ণয়। হ্যাঁ, এগুলো হচ্ছে কি স্যার? এম এর মান নির্ণয়। তাহলে 6 মাস অন্তর অন্তর হলে বছর 2 বার হবে, ষান্মাসিক বা অর্ধবার্ষিক বললে বছরে কয়বার হবে? 2 বার হবে। এরপরে আসি স্যার, আমরা যাব হচ্ছে বছরে 4 বার বা 4 মাস অন্তর অন্তর। আমরা এবার যাবো কয়বার? 4 মাস অন্তর অন্তর। 4 মাস যদি অন্তর অন্তর বলে, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে 3 বার, অর্থাৎ এম ইকুয়াল টু কত? 3। কিন্তু যদি 3 মাস অন্তর অন্তর বলে, এটাকে বলা হয় আবার ত্রৈমাসিক, অর্থাৎ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। অর্থাৎ 3 মাস অন্তর অন্তর যদি হয়, তাহলে খেয়াল করি আমরা একটা বছরকে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে? 4 বার আসবে। এই হলো 4 বার, মানে এম এর মান কত? 4। তারপরে আমাকে বলতেছে কি যে 2 মাস অন্তর অন্তর বলতে পারে, তাই না? 2 মাস অন্তর, 2 মাস অন্তর না লিখে বলতে পারে আবার হচ্ছে কি যে দ্বিমাসিক। দ্বিমাসিক হলে কয়বার হয় স্যার? 6 বার, যদি পরীক্ষা কম আসে এটা। হ্যাঁ, তারপরে আমরা যাই হচ্ছে 1 মাস অন্তর অন্তর, মানে প্রতি মাসে, এটাকে বলা হয় মাসিক লেখা থাকলে। যদি মাসিক লেখা থাকে, তাহলে এম ইকুয়াল টু কত? 12। এরপরে যদি লেখা থাকে হচ্ছে 15 দিন পর পর, কি 15 দিন পর পর বা 15 দিন অন্তর, হ্যাঁ, মানে অন্তরে লিখে দিই, অন্তর বা পর পর একই জিনিস। হ্যাঁ, তাহলে 15 দিন পর পর বা 15 দিন অন্তর অন্তর যদি হয়, তাহলে এটাকে বলা হয় হচ্ছে পাক্ষিক। তাহলে লিখবো স্যার 24 বার, 24। আমি আশা করি বুঝতে পারছেন। তারপর যদি বলে যে 1 সপ্তাহ পর পর, মানে 7 দিন অন্তর, অর্থাৎ এটাকে বলতে পারে সাপ্তাহিক। সাপ্তাহিক হলে কত হবে স্যার? 52 সপ্তাহে 1 বছর। বলতে পারে দৈনিক, তাহলে 1 দিন অন্তর অন্তর, বা এটা তো লেখা থাকবে না, লেখা থাকবে দৈনিক।
আর দৈনিক হলে কত হবে স্যার? 365 দিনে 1 বছর। আমি আশা করি যে এম এর মান তোমরা এইটা দেখলে বুঝতে পারবা। এটা যদি খাতায় সুন্দর করে লিখে নাও না, আজীবন মনে থাকবে। এটা 9, 10, 11, 12, তারপর তুমি অনার্সে পড়ালেখা করবে না, অনার্সে যদি পড়ালেখা না করো তাহলে লাগবে না, যদি পড়ালেখা করো তাহলে লাগবে। অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব জায়গায় লাগবে। মাস্টার্স করবা, মাস্টার্সে গেলেও তোমার লাগবে, করবে না? করতে হলে অবশ্যই লাগবে। তারপর সিএ করবে না, সিএ করতে গেলে লাগবে। আইটিভি পরীক্ষা দিবা না, তাও লাগবে। তারপর কি তুমি প্রাইমারি এক্সাম দিবা না, তখন দেখবা যে তোমার ম্যাথ আসছে কি এরকম অঙ্ক আসছে, অঙ্কের মধ্যে সরল মুনাফার অঙ্ক আসছে, সেখানে এম এর প্রয়োজন হতে পারে, এই সূত্রের প্রয়োজন হতে পারে। তো তারপর হচ্ছে তুমি কি এনটিএস দিবা না, সেখানেও প্রয়োজন হবে। বিসিএস দিবা না, সেখানেও প্রয়োজন হবে। মাইন্ড ইট, এটা তোমার লাগবেই। এরপরে আসি হচ্ছে প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হারকে ইংলিশে বলা হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। এটাকে প্রকাশ করা হয় ই এ আর দ্বারা। ই এ আর, ই এ আর এর সূত্রটা কি? ই এ আর এর সূত্রটা হচ্ছে স্যার, আমরা লিখবো 1 প্লাস আই ডিভাইড বাই এম মাইনাস 1 ইন্টু 100। তাহলে এখানে আয়ের মান কি, সুদের হার। এটা আসলে কিভাবে অঙ্ক করতে হবে আমি কিন্তু অঙ্ক সময় অঙ্ক করে বুঝাবো। এখন সূত্রগুলো জাস্ট মাথায় রাখো। এম এর মান আমি বুঝতে পারছি, এগুলা থেকেই হবে। হ্যাঁ, এরপরে আসি। এরপরে 4 নম্বরে যে বিষয়টা আমাদের পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে সরল মুনাফায়, মানে সরল মুনাফার ক্ষেত্রে বা সরল সুদের ক্ষেত্রে, এই যে এটা যে করতেছি না, সরল মুনাফার ক্ষেত্রে বা সরল সুদের ক্ষেত্রে, এটা 7, 8, 9, 10 যে পাটিগণিত আছে না, সেখানে আছে। তাহলে আমরা পিভির মূল্যটা শিখবো এবং এফবির মূল্যটা শিখবো। এফবি করবো কিভাবে? আগে এফবি করি। তাহলে এফবি সমান সমান পিভি, মানে ভবিষ্যৎ মূল্যটা বের করার জন্য বর্তমান মূল্যের সাথে আবার আমি কি করব, পি ইন্টু আই ইন্টু এন। তাহলে পিতে কি আমি লিখে দিচ্ছি, এখানে স্যার লিখবো হচ্ছে পিতে হচ্ছে মূলধন বা আসল, আসল যে টাকাটা সেটা। আই হচ্ছে কি স্যার? সুদের হার। কিছুক্ষণ আগে সুদের হার বের করে দেখেছি না, এটাই। এন হচ্ছে কি স্যার? এন মানে সময়। ওকে, এটা গেল হচ্ছে কি সূত্র? পিবি সূত্র, এফবি সূত্র। এরপরে আসি স্যার পিবি বর্তমান মূল্য সূত্র। সূত্র আগেরটা যাব, হ্যাঁ কোনটা? এফবি ডিভাইড বাই 1 প্লাস আই ইন্টু এন। এটা কখন করব? এটা করব হচ্ছে এই যে সরল মুনাফার ক্ষেত্রে, যখন বলবে যে সে সরল মুনাফায় এত পার্সেন্টে কি করতে চায়, কোন একটা ব্যাংকে জমা রাখতে চায়, তখনই মনে রাখতে হবে আমার বর্তমান মূল্য বললে এই সূত্র করব, ভবিষ্যৎ মূল্য বললে এই সূত্র করব। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি 1 তো 1ই, আই ইকুয়াল সুদের হার, এন মানে সময়, আর পি মানে হচ্ছে মূলধন বা আসল, আর পিবি মানে হচ্ছে বর্তমান মূল্য, এফবি মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে বিধি 72। হ্যাঁ, এখানে না লিখে, আচ্ছা লিখি, বিধি 72-এর নিয়ম অনুসারে, বিধি 72-এর নিয়ম অনুসারে, এই যে বিধি 72-এর নিয়মটা কখন হয় স্যার? এটা যখন হয় হচ্ছে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ দ্বিগুণ, বিনিয়োগকৃত অর্থের পরিমাণ দ্বিগুণ বললে, যদি বিনিয়োগকৃত অর্থের পরিমাণটা কি বলে, দ্বিগুণ হারে প্রকাশ করতে চায়, যে বিনিয়োগকৃত অর্থের পরিমাণটা কি হবে, দ্বিগুণ হবে কত বছরে। যদি বছরে বলে তাহলে এন এর সমান সমান, মানে আমাকে যাই আমি, তাহলে এন সমান সমানে তখন এই 72-কে আই দিয়ে ভাগ করব। আর যদি আমাকে বলে যে কত সুদের হারে কি হবে, দ্বিগুণ হবে, তখন আই ইকুয়াল টু আমরা এই 72-কে এন দ্বারা ভাগ করব। আশা করি যে আমার এই ক্লাসটা করার পরে তোমাদের আর কোনো মানে সূত্রের জন্য কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নাই। আর আমি যেটা মনে করি, এই ক্লাসটা পাওয়ার পরে এখন 2-3টা ম্যাথ তোমরা নিজেরা চেষ্টা করবা এই দিয়া, ফর্মুলা দিয়া। আর যদি তারপর না পারো, আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবা, আমি তোমাদেরকে সেই ম্যাথগুলো সলভ করে দিব। এবং আরেকটা বিষয় বলে দেই, আমি এরপরে হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের, তারপর হচ্ছে বোর্ডের প্রশ্নগুলো 2026, 25, 24 ধীরে ধীরে পিছনের ম্যাথগুলো, একটা ম্যাথ করলে কিভাবে 10টা ম্যাথের অ্যান্সার করা যাচ্ছে, মানে কোন ম্যাথটা করলে আমার সামনে ওই 10টা ম্যাথ করা যাবে, আমি
ওইটা সহ করে দিব, বলেও দিব যে আমি এই ব্যাথটা করলাম, এই ব্যাথটা করার কারণে তোমাদের এই 10টা ম্যাথ অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে, তোমরা চাইলে এখন করতে পারো। সো সেজন্য অবশ্যই ভাইয়া কি করতে হবে, আপু কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং একটা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, যেন পরবর্তী যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ভিডিওটা একটু কাইন্ডলি দয়া করে তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, এতে আমার উপকৃত হবে, মানে আমি নিজে উপকৃত হব এবং হচ্ছে তোমার বন্ধু বান্ধব নিজেরাও কি হবে, উপকৃত হবে। এতে আল্লাহ তাআলা তোমাকে কি দিবে, একটু সওয়াব দিবে। তো যাই হোক, দিন শেষে একটাই কথা, ভালো থাকো, সুস্থ থাকো, এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, আমাকে ফলো করতে থাকো, এগুলা একটু যত্ন করে রেখে দাও।